এখান থেকে ঋণ নিয়ে গেলে প্রভাবশালী কাউকে আর ঋণ ফেরত দিতে হয় না। তারা তাদের ইচ্ছে মতো ঋণ পরিশোধ করে, তারা ঋণের ইন্টারেস্টটা পর্যন্ত সময় মতো পরিশোধ করে না। তারা নবায়ন না করলেও তাদের ঋণকে নিয়মিত দেখাইতে হয়। তাদের ঋণ খেলাপি হলেও সেটাকে সিআইবিতে খেলাপি হিসেবে রিপোর্ট করা যায় না। কোনো কারণে তাদেরকে সিআইবিতে ডিফল্টার দেখানো হলেও সেটা আবার হাইকোর্টে রিট করে তারা সেটা বন্ধ করে রাখে। এইভাবে দিনের পর দিন তারা ব্যাংক খাতটাকে দুমড়ে মুচড়ে নিজের স্বার্থে টিস্যুর মতো ব্যবহার করে যাচ্ছে। কিন্তু আর কত? 5 আগস্টের পরে আমরা দাবি করছি আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি, আমরা নতুন একটা বাংলাদেশ কল্পনা করছি, আমরা নতুন একটা বাংলাদেশ হিসেবে দেশকে সংস্কার করছি। কিন্তু ব্যাংক খাতের সংস্কার কোথায়? কিছু ব্যাংককে আমরা দুর্বল ট্যাগ লাগিয়ে দিলাম, ট্যাগ লাগিয়ে ওই ব্যাংকগুলোকে আরও সংকটে ফেলে দিলাম। ওই ব্যাংকের কর্মকর্তাদের সামাজিক অবস্থা, তাদের চাকরিতে তাদেরকে আরও দৈন্য দশায় ফেলে দিলাম আমরা। যেখানে এই রাষ্ট্র নিজে স্বয়ং এই ব্যাংকগুলোকে লুট করেছে, আমি মনে করি এখানে এই নিরীহ ব্যাংকারদেরকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। নিরীহ ব্যাংকারদেরকে হয়রানি না করে, যেহেতু রাষ্ট্র নিজে স্বেচ্ছায় পৃষ্ঠপোষকতায় নিজস্ব সরাসরি সহযোগিতায় এই ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নেওয়া হয়েছে, এই ব্যাংকগুলোকে ফোকলা করা হয়েছে, এখন রাষ্ট্রের দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব যত হাজার কোটি টাকা লাগে এই ব্যাংকগুলোকে সজীব করতে, এই ব্যাংকগুলোকে মজবুত করতে, এই ব্যাংকগুলোকে তাদের আগের অবস্থায় ফিরিয়ে নিতে যত হাজার কোটি টাকা লাগে এই ব্যাংকগুলোকে সেই টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা করা উচিত। এবং একই সাথে যারা প্রকৃত দোষী, যারা বন্দুকের নলে ঠেকে কাজ করতে বাধ্য হয়েছে, তাকে দোষী করা যাবে না। যারা প্রকৃত দোষী, যারা পিছন থেকে মদত দিয়েছেন, যারা বন্দুকের নল ধরেছেন, এইসব ব্যক্তিদেরকে এবং তাদের হুকুমদাতাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং সেটা আমরা চাই নির্বাচনের আগেই যেন এই বিষয়গুলো দৃশ্যমান হয়, যাতে করে পরবর্তী নির্বাচিত কোনো সরকার যেন আবার ব্যাংক খাতের মাফিয়া হিসেবে আবির্ভূত না হয়। বাংলাদেশের ব্যাংক খাতের অনিয়ম এবং দুর্নীতির কথা আমার মনে হয় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে এবং জানত। কিন্তু এই ফোকলা দশা সবার জানা থাকা সত্ত্বেও 5 আগস্টের পূর্বে সরকার, আমলা, রাজনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক কেউই ব্যাংক খাতের এই দুরবস্থার কথা স্বীকার করেনি। কিন্তু 5 আগস্টের পরে ব্যাংক খাতের এই ফোকলা দশা সবার কাছেই উন্মুক্ত হয়ে গেছে। এর ফলে যেসব ব্যাংকগুলো তাদের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র এখন তুলে ধরেছে, যারা কোনো গোপনীয়তার আশ্রয় নিচ্ছে না, তাদের প্রতি এখন দুর্বল ব্যাংকের তকমা লাগানো হচ্ছে। তাদের দিক থেকে গ্রাহকরাও একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর এই ফাঁকে লাভবান হচ্ছে সবল এবং তথাকথিত ভালো অবস্থানের ব্যাংকগুলো। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 4.5 লক্ষ কোটি টাকা। কিন্তু এই 4.5 লক্ষ কোটি টাকার ঋণের দায় ভার কি শুধু ব্যাংকারদের একার? না বললেও আমরা সবাই জানি বাংলাদেশকে বিগত পতিত সরকার কিভাবে লুটে পুটে ফোকলা করে দিয়ে গেছে। এখানে ব্যাংক ঋণ অনুমোদন কিংবা ব্যাংক লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে ব্যাংকারদের কী বা করার ছিল? দৈনিক নয়াদিগন্ত একটি প্রতিবেদন করেছে, যা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাংক ডাকাতদের দায়ভার নিরীহ কর্মকর্তাদের ঘাড়ে। বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সহ যাদের সহযোগিতায় অর্থ বের করে নিয়েছে, তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আদালত এবং দুদকে দৌড়ঝাঁপ করতে করতে দিন পার করতে হচ্ছে নিরীহ এইসব ব্যাংক কর্মকর্তাদের। প্রকৃত অর্থে ব্যাংক খাতের এই বর্তমান ফোকলা অবস্থার জন্য কি শুধুই ব্যাংকাররা দায়ী? এদেশে আসলে লোন স্যাংশন হইতো বন্দুকের নল ঠেকিয়ে, চাকরি খাওয়ার ভয়ে, নানান সামাজিক এবং অর্থনৈতিক হেনস্থার ভয় দেখিয়ে। ওইসব নিরীহ কর্মকর্তাদের আসলে কি করার ছিল, যাদেরকে ডেকে নিয়ে লোন স্যাংশন না করলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো, পিস্তল বন্দুকের নল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হতো এবং যাদেরকে যখন তখন গায়ে হাত তোলা হতো? ওইসব কর্মকর্তাদেরকে আসলে এক ধরনের জিম্মি অবস্থায় রেখে তাদের কাছ থেকে ঋণগুলো বের করে নেওয়া হয়েছে। এখন যারা এই জিম্মি দশার সৃষ্টি করেছে, ব্যাংক খাতের প্রকৃত মাফিয়া যারা, আজ কিন্তু তাদেরকেই ধরা হচ্ছে না। হ্যাঁ, 2-1 জনকে ধরা হয়েছে, যেমন সালমান এফ রহমানের কথা আমরা বলতে পারি। কিন্তু এসলম যে বাংলাদেশের ব্যাংক খাতের একটা বিরাট ডন, তার কোনো কর্মকর্তা কিংবা তার কোনো উচ্চ লেভেলের কাউকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আমরা কিন্তু শুনতে পাইনি। আমরা দৈনিক নয়াদিগন্তের এই প্রতিবেদনটির একটু বিস্তারিত দেখব,
এবং এটা যদি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে কিভাবে বর্তমানে শুধুমাত্র নিরীহ ব্যাংকারদের উপর ব্যাংক খাতের এই বিরাট খেলাপির দায় চাপিয়ে দেয়া হচ্ছে এবং একটা বিরাট মহলকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিস্তারিত জানতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার, আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন কিংবা আমার পুরনো ভিউয়ার বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে এই সুন্দর এবং সত্য নিউজটি সবাইকে জানার সুযোগ করে দিন। এখানে দেখেন কি বলা হচ্ছে, ব্যাংক ডাকাতদের দায়ভার চাপছে নিরীহ ব্যাংক কর্মকর্তাদের ঘাড়ে। চাকরি হারানোর ভয় দেখিয়ে জাল জালিয়াতির ঋণ প্রস্তাবে স্বাক্ষর করতে বাধ্য করা হতো এইসব ব্যাংক কর্মকর্তাদেরকে। ব্যাংক থেকে একমাত্র অ্যাসালমই বের করে নিয়েছে 2.25 লাখ কোটি টাকা। দেখেন, বাংলাদেশের ব্যাংক খাতের যারা গার্ডিয়ান, যারা রক্ষাকর্তা, সেই বাংলাদেশ ব্যাংকেরই কিছু কর্মকর্তা একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সহ যাদের সহযোগিতায় অর্থ বের করে নিয়েছে তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আদালত এবং দুদকে দৌড় ঝাঁপ করতে করতে দিন পার করতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের। সারা জীবন সততার সাথে দায়িত্ব পালন করে অনেকেই এখন মামলার খরচ চালাতে পর্যন্ত হিমশিম খাচ্ছেন। এমন অনেক ভুক্তভোগী কর্মকর্তা নয়া দিগন্তকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, রাতের অন্ধকারে কিছু ব্যাংকের শীর্ষ নির্বাহী ও ব্যাংকের চেয়ারম্যানকে বুকে বন্দুকের নল ঠেকিয়ে দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক সহ প্রতিষ্ঠিত কিছু ব্যাংক দখল করেছিল চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী অ্যাসালম। 2017 সালে হঠাৎ একদিন এমডি ও চেয়ারম্যানকে ধরে নিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়। ইসলামী ব্যাংক পুরোপুরি দখলে নেয় অ্যাসালম। দখলের পর থেকে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে ইসলামী ব্যাংক থেকে টাকা বের করে নেয় অ্যাসালম গ্রুপ। এবার বলছি আরও কিছু ভয়ঙ্কর তথ্য। ভুক্তভোগী এক কর্মকর্তা জানিয়েছেন, অবৈধভাবে ইসলামী ব্যাংক থেকে টাকা বের করে নিতে যারাই বাধা সৃষ্টি করেছে তাদেরকেই চাকরিচ্যুত করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা হয়রানি করা হয়েছে। এজন্য ইসলামী ব্যাংকে অ্যাসালমের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে তারই এক সময়ের পিএস আকিজউদ্দিন, মিফতাউদ্দিন, JQM হাবিবুল্লাহ সহ কিছু অনুগত কর্মকর্তা। কেউ অ্যাসালমের অবৈধ টাকা বের করার অসহযোগিতা করলে মিন্টু রোডে ডিবি অফিসে ডেকে নেওয়া হতো, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো, দেখানো হতো নানা ধরনের ভয়ভীতি, সাথে থাকতো চাকরিচ্যুতির হুমকি, অনেকের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হতো। এভাবে চাকরি হারানো ও হয়রানির হাত থেকে রক্ষার জন্য অনেকেই অ্যাসালমের অবৈধ টাকা বের করে নেয়ার ভুয়া ঋণ প্রস্তাবে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন। এটা আসলে ইসলামী ব্যাংকের একার চিত্র না, বাংলাদেশের অনেক ব্যাংকেরই চিত্র ছিল বিগত হাসিনা সরকারের আমলে। আর তারই মাসুল দিচ্ছে বর্তমানে প্রায় ডজন খানেক ব্যাংক। দৈনিক নয়া দিগন্তের সাথে কথা বলা ইসলামী ব্যাংকের ওই ভুক্তভোগী কর্মকর্তা জানিয়েছেন, নানাভাবে ব্যাংক খাতের মুরব্বী বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে অবগত করা হতো। সবাই জানতেন ইসলামী ব্যাংক থেকে টাকা বের করে নিচ্ছে অ্যাসালম গ্রুপ, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করত না। শেষে ইসলামী ব্যাংকের যখন করুণ অবস্থা, অ্যাসালমের টাকা যোগান দেওয়ার মতো সক্ষমতা হারিয়ে ফেলে ইসলামী ব্যাংক, তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংককে দেয়া হয়। ওই টাকাও অ্যাসালম বের করে নিয়ে যায়, আর এর দায় চাপে সাধারণ ব্যাংকারদের উপর এবং ইসলামী ব্যাংকের উপর। প্রিয় দর্শক, ব্যাংকের ঋণ কেলেঙ্কারির জন্য বর্তমানে শুধু সাধারণ এই ব্যাংক কর্মকর্তাদেরকে দায়ী করা হচ্ছে, তাদেরকে মামলা এবং হামলা নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্তু এই যে সরকারি আমলা, রাজনীতিবিদ এবং সরকার মহাশয় স্বয়ং এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে জড়িত ছিলেন, তাদের বিচার কোথায়? তারা কেন আইনের আওতায় আসছে না? আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা বর্তমানের দুর্দশাগ্রস্ত বেশ কিছু ব্যাংকের অবজারভার হিসেবে ছিলেন। তারা অবজারভার হিসেবে থেকে কি করেছেন? তাদের জবাবদিহিতা কোথায়? শুধুমাত্র কেন ওই ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে? ওই ব্যাংকের পরিচালকদের কেন বোর্ড থেকে বরখাস্ত করে নতুন পরিচালক দেওয়া হচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সেই সকল অবজারভার বা সেই সময়কার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা যারা ওই ব্যাংকগুলোকে অডিট করেছেন, ইন্সপেকশন করেছেন, তাদের জবাবদিহিতা কোথায়? তারা কেন বিচারের আওতায় আসছে না? শুধুমাত্র সব বেসরকারি কিছু ব্যাংকের কর্মকর্তাদেরকে দৌড়ের উপর রাখা হয়েছে। আমার কাছে তো এই পুরো ব্যবস্থাটাকেই এক ধরনের নাটক মঞ্চস্থকরণ
মনে হচ্ছে। কারণ নিরীহ ব্যাংকারদেরকে আটকে রেখে, নিরীহ ব্যাংকারদেরকে হয়রানি করে তাদেরকে বিচারের আওতায় আনলে আসলে আমার এই লক্ষ কোটি টাকা যা অনাদায়ী হয়ে গেছে, যা বিভিন্ন ব্যাংক থেকে পানির মতো বের হয়ে গেছে, এগুলো কিন্তু আদায় হবে না। টাকা আদায় করতে গেলে হ্যাঁ, প্রকৃত দোষী কর্মকর্তা যারা, সেটা শুধুমাত্র বেসরকারি ব্যাংক কর্মকর্তা নয়, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ব্যাংকের পরিচালক, বাংলাদেশ ব্যাংকের যারা শীর্ষ নির্বাহী, বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা, রাজনীতিবিদ, সরকারের যারা ছিলেন, তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। তাহলেই দেশের ব্যাংক খাতে একটা প্রকৃত সংস্কারের আমরা দৃশ্য দেখতে পাবো। না হলে কিন্তু আগের চিত্রে আবার রিপিট হবে। ইসলামী ব্যাংকের ভুক্তভোগী ওই কর্মকর্তা দৈনিক নয়া দিগন্তকে জানান, গত বছরের ৫ আগস্টে পরিবর্তিত অবস্থার পর ব্যাংক ডাকাত এসালম ও তার দোসর আকিজউদ্দিন মিফতাউদ্দিন দেশ থেকে পালিয়ে যান। কিন্তু এসালমের টাকা বের করতে যারা সহযোগিতা করেছিলেন তারা এখনও বহাল তবিয়তে আছেন। কিন্তু চাকরি রক্ষার্থে এবং হয়রানির হাত থেকে রক্ষা পেতে যেসব কর্মকর্তা এসালমের অবৈধ ঋণ প্রস্তাবে স্বাক্ষর দিতে বাধ্য হয়েছিল, শুধু তাদেরকেই এখন দায়ভার নিতে হচ্ছে। তাদের বিরুদ্ধেই মামলা হচ্ছে, দুদকে ডাকা হচ্ছে, দুদকে গেলে বেশিরভাগ মামলারই হাজিরা দিতে হচ্ছে এইসব ব্যাংকারদেরকে। অথচ এসব ঘটনার যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্দেশদাতা ছিলেন তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এভাবে শুধু ইসলামী ব্যাংক নয়, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, জনতা ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের কয়েকশো কর্মকর্তা মামলার জালে আটকে আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনেকেই আতঙ্কে দিন পার করছেন। কোন প্রেক্ষাপটে এসালম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ টাকা পাচারকারীদের ঋণ প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন, তারা নথি সংগ্রহে অনেকেই ব্যস্ত রয়েছেন। ভুক্তভোগী আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, গত ৫ আগস্টের আগেও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক খেলাপি ঋণের হার দেখাতো মাত্র ৫% করে, কিন্তু বাস্তবে এই খেলাপি ছিল ৯০%-এরও উপরে। ইউনিয়ন ব্যাংকেরও একই অবস্থা। ব্যাংকগুলো সব সংস্থার সামনেই ফোকলা করা হয়েছে। এখন শুধু দায় চাপছে সাধারণ ব্যাংক কর্মকর্তাদের উপর। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই অন্যায্যতা কোনোভাবেই মানা যেতে পারে না। কারণ একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, অর্থনীতি এবং ব্যাংক খাতের একজন সাধারণ বিশ্লেষক হিসেবে আমি নিশ্চিত এটা কখনোই ব্যাংকের লুট হওয়া অর্থ উদ্ধারের জন্য প্রকৃত ব্যবস্থা হইতে পারে না। কারণ এদেশে ব্যাংক খাতকে ফোকলা করা হয়েছে সরাসরি রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না করত তাহলে এদেশে এসালমের সৃষ্টি হতো না, এদেশে সালমান এফ রহমানের সৃষ্টি হতো না, নজরুল ইসলাম মজুমদারের সৃষ্টি হইতো না। এখান থেকে ঋণ নিয়ে গেলে প্রভাবশালী কাউকে আর ঋণ ফেরত দিতে হয় না। তারা তাদের ইচ্ছে মতো ঋণ পরিশোধ করে, তারা ঋণের ইন্টারেস্টটা পর্যন্ত সময় মতো পরিশোধ করে না। তারা নবায়ন না করলেও তাদের ঋণকে নিয়মিত দেখাইতে হয়। তাদের ঋণ খেলাপি হলেও সেটাকে সিআইবিতে খেলাপি হিসেবে রিপোর্ট করা যায় না। কোনো কারণে তাদেরকে সিআইবিতে ডিফল্টার দেখানো হলেও সেটা আবার হাইকোর্টে রিট করে তারা সেটা বন্ধ করে রাখে। এইভাবে দিনের পর দিন তারা ব্যাংক খাতটাকে দুমড়ে মুচড়ে নিজের স্বার্থে টিস্যুর মতো ব্যবহার করে যাচ্ছে। কিন্তু আর কত? ৫ আগস্টের পরে আমরা দাবি করছি আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি, আমরা নতুন একটা বাংলাদেশ কল্পনা করছি, আমরা নতুন একটা বাংলাদেশ হিসেবে দেশকে সংস্কার করছি। কিন্তু ব্যাংক খাতের সংস্কার কোথায়? কিছু ব্যাংককে আমরা দুর্বল ট্যাগ লাগিয়ে দিলাম, ট্যাগ লাগিয়ে ওই ব্যাংকগুলোকে আরও সংকটে ফেলে দিলাম। ওই ব্যাংকের কর্মকর্তাদের সামাজিক অবস্থা, তাদের চাকরিতে তাদেরকে আরও দৈন্যদশায় ফেলে দিলাম আমরা। যেখানে এই রাষ্ট্র নিজের স্বয়ং এই ব্যাংকগুলোকে লুট করেছে, আমি মনে করি এখানে এই নিরীহ ব্যাংকারদেরকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। নিরীহ ব্যাংকারদেরকে হয়রানি না করে, যেহেতু রাষ্ট্র নিজে স্বেচ্ছায় পৃষ্ঠপোষকতায় নিজস্ব সরাসরি সহযোগিতায় এই ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নেওয়া হয়েছে, এই ব্যাংকগুলোকে ফোকলা করা হয়েছে, এখন রাষ্ট্রের দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, যত হাজার কোটি টাকা লাগে এই ব্যাংকগুলোকে সজীব করতে, এই ব্যাংকগুলোকে মজবুত করতে, এই ব্যাংকগুলোকে তাদের আগের অবস্থায় ফিরিয়ে নিতে যত হাজার কোটি টাকা লাগে এই ব্যাংকগুলোকে সেই টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা করা উচিত। এবং একই সাথে যারা প্রকৃত দোষী, যারা বন্দুকের নলে ঠেকে কাজ করতে বাধ্য হয়েছে,
তাকে দোষী করা যাবে না। যারা প্রকৃত দোষী, যারা পিছন থেকে মদদ দিয়েছেন, যারা বন্দুকের নল ধরেছেন, এইসব ব্যক্তিদেরকে এবং তাদের হুকুমদাতাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং সেটা আমরা চাই নির্বাচনের আগেই যেন এই বিষয়গুলো দৃশ্যমান হয়, যাতে করে পরবর্তী নির্বাচিত কোনো সরকার যেন আবার ব্যাংক খাতের মাফিয়া হিসেবে আবির্ভূত না হয়। সম্মানিত ভিউয়ার, যারা এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি সত্যিকার অর্থেই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক দিয়ে আপনার রিঅ্যাকশান জানাবেন। একই সাথে আপনার যদি কোনো মন্তব্য, কোনো প্রশ্ন করার থাকে আপনি অবশ্যই মন্তব্য করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার মন্তব্য কিংবা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। একই সাথে আপনাকে অনুরোধ করি, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনি নিশ্চয়ই আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন, যাতে করে ব্যাংক খাতের এই বর্তমান দৈন্যদশার জন্য একা ব্যাংকারদেরকে দায়ী করা না হয়। প্রকৃত যারা দোষী, প্রকৃত যারা মাফিয়া, তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়। এই দাবিটা যেন আমরা আপনাদের শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারি, এই আবেদন রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।